সালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের 91 পৃষ্ঠার 4 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর টপিকটার নাম হচ্ছে মাটি ও ফসল। 4 নম্বর টপিকটার নাম কি শিক্ষার্থীরা? মাটি ও ফসল নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, মাটি ও ফসলের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ফসল বিভিন্ন মাটিতে ভালো জন্মে। মানে মাটির যে বৈশিষ্ট্য আছে শিক্ষার্থীরা, ওই বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের ফসল বিভিন্ন মাটিতে জন্মায়। ঠিক আছে, কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে? তো চলো শিক্ষার্থীরা, প্রশ্নটার উত্তর চলো আমরা দেখে নিই। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের 91 পৃষ্ঠে প্রশ্নটা ছিল কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে। এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখবো? দেখো, উত্তর মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ফসল বিভিন্ন মাটিতে ভালো জন্মে। যেমন বেলে মাটিতে দেখো তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা হয়। আবার শিক্ষার্থীরা দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ হয়। এঁটেল মাটিতে শিক্ষার্থীরা শিম এবং কাঁঠাল হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, বেলে মাটিতে এই ফসলগুলো হয়। তারপর শিক্ষার্থীরা দোআঁশ মাটিতে এই ফসলগুলো হয়। তারপর শিক্ষার্থীরা এঁটেল মাটিতে এই ফসলগুলো হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে আমাদেরকে একটা কাজ দিছে, কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী। যা করতে হবে, নিচের মতো করে একটি ছক আঁকি। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় এরকম একটা ছক আঁকবা। ঠিক আছে, এরকম একটা ছক তোমাদের খাতায় রেডি করবা। আমি তোমাদের সুবিধার্থে ছকটা পূরণ করে দেখাবো। দেখো এখানে কি বলছে, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, কোন মাটিতে কোন ফসল ভালো জন্মায়। তো চলো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ছকটি পূরণ করে দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছিল এই ছবিগুলো লক্ষ্য করে উপরে একটি ছক দেওয়া ছিল, ওই ছকটা পূরণ করতে বলা হয়েছিল। দেখো এখানে শিক্ষার্থীরা, এখানে কিছু ছবি দেওয়া রয়েছে বলো তো? এটা হচ্ছে তরমুজের ছবি। ঠিক আছে, তারপর এই শিক্ষার্থীরা বলো এটা কিসের ছবি? এটা হচ্ছে কাঁঠালের ছবি। তারপর শিক্ষার্থীরা এখানে যে ছবি দেওয়া রয়েছে এটা হচ্ছে ধান গাছের ছবি। ঠিক আছে, ধানের ছবি। তো এই তিনটা ছবিতে যে ফসল আর ফল দেখানো হয়েছে, এই ফসল আর ফলগুলো কোন মাটিতে ভালো জন্মে? দেখো, বেলে মাটিতে তরমুজ হয়, এঁটেল মাটিতে কাঁঠাল হয়, দোআঁশ মাটিতে ধান হয়। আশা করি তোমরা এই ছকটা এভাবে পূরণ করতে পারবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা ছকটা পূরণ করতে পেরেছো। তো শিক্ষার্থীরা ছকটা পূরণ করতে হলে অবশ্যই 4 নাম্বার ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে। কিভাবে ছকটা পূরণ হয়েছে তা কিন্তু বুঝতে হবে। 4 নম্বর ক্লাসের আলোচনা তোমাদেরকে সম্পূর্ণ শুনতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে বলছে 2 নম্বরের নিচে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ফসল কোন মাটিতে ভালো জন্মে তা নিয়ে চিন্তা করি এবং লিখি। তো শিক্ষার্থীরা এখানে বলতে চাচ্ছে যে এই যে ছবিগুলো দিয়েছে এখানে, এই ছবিগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তা করে দেখতে হবে কোন মাটিতে কোন ফসলটা ভালো জন্মে। ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে এই ছবিগুলো নিয়ে, কোন ধরনের ফসল কোন ধরনের মাটিতে জন্মে তা নিয়ে কথা বলে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে একজন শিক্ষার্থী বলতেছে, তুমি কি কখনো ছবির ফসলগুলো দেখেছো? কোন ফসল কোন জায়গায় জন্মে তা মনে করার চেষ্টা করি। এই বিষয়ে তোমার কি কোনো ধারণা আছে? এখন দেখো শিক্ষার্থীরা, পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে, বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মে। কিছু ফসল এঁটেল মাটিতে ভালো জন্মে, আবার কিছু ফসল বেলে মাটি বা দোআঁশ মাটিতে ভালো জন্মে। এখন দেখো শিক্ষার্থীরা, এঁটেল মাটি সম্পর্কে আলোচনা হচ্ছে। দেখো, এই মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না। আমরা আগের ক্লাসে জানলাম এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এটা কিন্তু শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। বেচা এঁটেল মাটি খুবই আঠালো, এতে বাতাস খুব কম থাকে। মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। শিক্ষার্থীরা দেখো, এখানে বলতে চাচ্ছে এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদ মানে শিক্ষার্থীরা কি? উদ্ভিদ মানে হচ্ছে শিক্ষার্থীরা গাছ। মানে এই মাটিতে গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো দরকার ওই উপাদানগুলো থাকে। এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। তো প্রশ্ন আসতে পারে কোন মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। তো তোমরা উত্তর লিখবা এঁটেল মাটিতে। ঠিক আছে, দেখো এখানে শিম গাছের ছবি দেখা যাচ্ছে, এখানে কাঁঠালের ছবি দেখা যাচ্ছে। এখন শিক্ষার্থীরা দেখো, আমরা এখন আলোচনা করব বেলে মাটি নিয়ে। ঠিক আছে, বেলে মাটি সম্পর্কে এখন আলোচনা হবে। এই মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম। কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এই কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। এই মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ইত্যাদি ফসল জন্মে। শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসে জেনেছিলাম বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম, তাই এই মাটিতে সব ফসল ভালো হয় না। ঠিক আছে, এই মাটিতে সব ফসল ভালো হয় না। এই মাটিতে কি কি হয়? এই মাটিতে তরমুজ,
চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ইত্যাদি ফসল ভালো জন্মে। ঠিক আছে, তোমরা এগুলো লিখবা। দেখো শিক্ষার্থীরা, এই যে বাদামের ছবি দেখা যাচ্ছে, শসার ছবি দেখা যাচ্ছে, তরমুজের ছবি দেখা যাচ্ছে। এখন শিক্ষার্থীরা দেখো, এখন আমরা আলোচনা করব দোআঁশ মাটি নিয়ে। দেখো, এই মাটির পানির ধারণ ক্ষমতা খুবই ভালো। এই মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে থাকে না। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয়। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। তো শিক্ষার্থীরা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের বেশিরভাগ এলাকা কোন মাটি দিয়ে গঠিত? আমরা কি লিখবো স্যার? দোআঁশ মাটি দিয়ে গঠিত। ঠিক আছে, আর এই দোআঁশ মাটিতে শিক্ষার্থীরা কোন কোন ফসলগুলো ভালো হয়? ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয়। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো। এই যে ধান গাছের ছবি দেখা যাচ্ছে, গমের ছবি দেখা যাচ্ছে, পাট ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা 5 নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের জীবনে মাটির গুরুত্ব, এই টপিকটা আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা শিক্ষার্থীরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে, ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটা আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তোমরা এরকম বিজ্ঞান ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও খুব সহজে বিজ্ঞান শিখতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।